হরর অর ট্রুথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প জীবন্ত মৃত্যুর অন্তিম পর্ব। আগে যা ঘটেছিল, তিতাস ওই ছেলেটিকে দেখবার জন্য ব্যাকুল হয়ে ওঠে ও বুঝতে পারে না ছেলেটি কে আসলে। তিতাস এরপরে ট্রেনের ওয়াশরুমে যেতে গিয়ে দরজার বাইরে ওই ছেলেটিকে দেখতে পায় এবং ঠিক তখনই ও পড়ে যায়। এরপর তিতাসকে ওই অবস্থায় দেখে হ্যাঁচকা টান মারার পর তিতাস জ্ঞান হারায়। রিক কোনোক্রমে ওকে তুলে নিয়ে আসে ওদের কোচে। সেখানে মুখে চোখে জল দিতে তিতাসের জ্ঞান ফেরে। রিক জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার বলো তো? সেই হাম্পির দ্বিতীয় দিন থেকে দেখছি তুমি কিরম যেন অন্যরকম। তিতাসের মুখে ম্লান হাসি ছাড়া আর কোনো কিছুই এলো না। রিক একটু বিরক্তির সুরেই বলল, যদি শরীর খারাপ হয়ে থাকে তো বলো, ডাক্তার দেখাই। তিতাস বলল, না সেরকম কিছু নয়, ওই মাথাটা একটু ঘুরে গিয়েছিল, এই আর কি, আর কিছু নয়, তুমি ঘুমোতে যাও, একটু ঘুমোলে আমারও হয়তো ঠিক হয়ে যাবে। রিক উঠে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল। তিতাসও খানিকক্ষণ পরে ঘুমিয়েই পড়ল। পরের দিন সকালে ট্রেন এসে যখন শিয়ালদা স্টেশনে থামল, তখন থেকে বাড়ি ফেরা পর্যন্ত রিকের সঙ্গে তিতাস একটাও কথা বলল না। নিউ টাউনের এই ফ্ল্যাটে ওরা দুজনেই থাকে। অতএব রিক বাজারে গেল আর তিতাস ঘর গোছাতে লাগলো। রিক বাজার থেকে এসে দেখল তিতাসের স্নান হয়ে গেছে এবং সে কীরকম একটা অন্যরকম করে শাড়ি পরেছে। আর শাড়ি বা পরলো কেন? তিতাস তো শাড়ি খুব একটা পরতে চায় না। হাসতে হাসতে রিক বলেই ফেলল, এ কি গো, তোমাকে ভূতে পেল নাকি? এসব কি? তিতাস তীক্ষ্ণ দৃষ্টিতে শুধু রিকের দিকে দেখল একবার, তারপর রান্নাঘরে চলে গেল। তিতাস সারাদিন অন্য একটা ঘরে ঢুকেছিল। খেতে বসেও রিকের সাথে কোনো কথাই বলল না। রাতে রিক এসে জিজ্ঞেস করল, ঘুমোতে যাবে না? তিতাস কি একটা বলল, সেটা রিক ঠিক বুঝতে পারল না। রিক মনে মনে ভাবল, কাল তিতাসের মা বাবাকে একবার জানাতে হবে। ওনারা যদি একবার আসেন, তিতাসের কি হয়েছে রিক তো তা কিছুই বুঝতে পারছে না। সারা রাত তিতাস শুধু তারই অপেক্ষায় রইল, কিন্তু সে আজ আর এলো না। হাতটা নিয়ে তিতাস চোখ ভরা জলে অপেক্ষা করেই গেল, কিন্তু সে আজ আর এলো না। তিতাস নিজেও বুঝতে পারল না যে কেন অপেক্ষা করছে ও, কি কারণে অপেক্ষা করছে, কে সে, কেন? এই কেনর উত্তর হয়তো তিতাস পেয়েছিল যখন খাটের উল্টো দিকে লাগানো দেওয়ালের আয়নাটার দিকে তিতাসের চোখ গেছিল। তিতাস নিজেকে দেখল, না, তিতাস তিতাস নয়। এরকম করে পরা শাড়ি, ওপর দিয়ে আধখোলা করে বাঁধা চুল স্পষ্ট বলে দিচ্ছে ও তিতাস হতেই পারে না, ও শ্রীমালাই বটে। কিন্তু ও যাবে কিভাবে যার জন্য অপেক্ষা করছে তার কাছে? তাকে ডাকা কি যায়? সে কি শরীরী না অশরীরী তাই তো সে জানে না। তিতাস আধো ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ও অনুভব করল ওর মুখের সামনে কিছু যেন আছে। ধর্মর করে উঠে বসল। দেখল যার প্রতীক্ষায় ছিল সে। দুচোখ ভরা জলে তিতাসকে এক অচেনা অজানা ভাষায় কি যেন বলল এবং তিতাস ও দিব্যি ওই ভাষাতেই উত্তর দিল। অশ্রু জড়িত কণ্ঠে তিতাসকে সে বলল,
কেন আসোনি সেদিন? তোমার অপেক্ষায় বসে থাকতে থাকতে সৈন্যরা আমাকে যাকে তুমি পালিয়েছিলে তো? স্বার্থপরের মতো চলে গেছিলে তো? বিশ্বাসঘাতকতার শাস্তি তোমাকে পেতেই হবে। তোমাকে আমি বাঁচতে দেব না, এটুকু মনে রেখো। তিতাস মুখ খুলল এবার, বলল, তুমি কে? সেই অপরূপ মূর্তি এবার ক্রুদ্ধ কণ্ঠে বলল, বাহ, অসাধারণ! এখন আমায় চিনতেই পারছো না, অথচ আমি কত খুঁজেছি তোমায়, শত সহস্র বছর ধরে খুঁজে গেছি, আর তুমি আমায় চিনতেই পারছো না। তোমায় কবে কথা দিয়ে কথা রাখিনি আমি। তুমি যেই হও, এখন আমার সাথে থাকো, কারণ আমি আমি তোমায়। তিতাসের কথা চাপা পড়ে গেল দরজায় ক্রমাগত ধাক্কায়। তিতাস, তিতাস! রিকের চিৎকার। তিতাস তাড়াতাড়ি ছিটকিনিটা খুলে দিল। রিক হুড়মুড় করে ঘরে ঢুকে এসে বলল, কে তিতাস? ভিডিও কলে কে? কাকে বলছিলে তুমি? তোমার কি বলছিলে? তাই তোমার বিহেভিয়ার কদিন ধরে অন্য রকম। বাহ! যাকে, কাল তোমার বাবা মা আসছেন, ওনাদেরও জানা দরকার কি ঘটছে। তিতাসের উত্তরের অপেক্ষা না করেই রিক চলে গেল। পরের দিন তিতাসের বাবা মা এলো। তিতাসের আহারহীন নিদ্রাহীন চেহারা দেখে তাদের চোখে জল এলো। তারা রিককে বললেন, কদিনের জন্য আমরা বাবা ওকে নিয়ে যাই, ও কদিন থাক আমাদের কাছে, ও ঠিক হয়ে যাক, আবার তখন আমরা দিয়ে যাব। এই বলে তারা তিতাসকে নিয়ে চলে এলেন তাদের কাছে। কিন্তু এখানে এসেও তিতাসের একই অবস্থা। খেতে, ঘুমোতে তিতাসের কিছুই করতে আজকাল ভালো লাগে না। তিতাসের ফ্ল্যাটের সামনে থেকে একটা পুকুর দেখা যায়। তিতাস সেই দিকেই তাকিয়েছিল, আর হাতে সেই পাথরের হাতটা ধরা ছিল। তিতাসের মা হঠাৎ পিছন থেকে এসে বললেন, এটা কি রে তোর হাতে? তিতাস কোনো উত্তর দিল না। ওর মা খানিকক্ষণ উত্তরের আশায় দাঁড়িয়ে থেকে মেয়ের এই অবস্থা দেখে চোখের জল মুছতে মুছতে চলে গেলেন। রাত প্রায় 2টো। চারিদিক একদম নিস্তব্ধ। তিতাস তখনও তাকিয়ে পুকুরের দিকে। হঠাৎ জলটা যেন কেমন এলোমেলো হলো। কেউ জলের মধ্যে কিছু ফেললে যেরম হয়, ঠিক সেরকম। আর তখনই তিতাসের মনে পড়ে গেল অনেক কিছু। অপরূপ মূর্তি আজ কখন আসবে তিতাস জানে না। তার অপেক্ষায় থাকলো তিতাস। আজ ওকে অনেক কিছু বলার আছে, কিন্তু গত রাতে সে তো আসেনি। তাই সকাল থেকে তিতাস শুয়ে আছে, উঠে খাওয়া দাওয়াও করেনি সেরকম। বাবা মার বকাঝকা কিছুতেই কাজ করেনি, তাই ওরা হাল ছেড়ে ডাক্তার ডেকেছিলেন আজ সকালে। এসে দেখেও গেছেন। ডাক্তার বলেছেন, শারীরিক অসুস্থতা সেরকম নেই, রোগটি সম্পূর্ণ মানসিক। আজও জেগে আছে তিতাস প্রত্যেক দিনের মতোই। মনে মনে ভেবেছে আমাকে বাঁচতে দেবে না বলেছে, তবে কি এইভাবে? অদর্শনেই হয়তো আমাকে তিলে তিলে মারবে সে। অদর্শনেই কি ও আমাকে মারবে বলে ঠিক করেছে, এইভাবে তিলে তিলে। মনে মনে এই ভাবে তিতাস, আর অঝরে কাঁদতে থাকে হাতটাকে ধরে, সেই পাথরের হাতটা। হঠাৎ হাতটা নড়ে ওঠে। তিতাস চমকে তাকিয়ে দেখে সে। তিতাস চেঁচিয়ে উঠে বলে, অচ্যুত, অচ্যুত, আমি তোমাকে মিথ্যে বলিনি, আমি বিশ্বাসঘাতিনী নই, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। অচ্যুত রায়, ইনি ছিলেন সেই সময়ের ধনী এক ব্যবসায়ীর একমাত্র পুত্র। তিতাস ওকে চিনতে পারে।
এবার তিতাস বলতে শুরু করে, আমি যেদিন ফিরছিলাম তোমার সাথে দেখা করে, হ্যাঁ, তোমার শ্রীমালা যেদিন তোমার সাথে শেষ দেখা করে ফিরছিল, সেদিন অন্ধকারের মধ্যে আমাদের পিছু নিয়েছিল রাজপুরোহিতের ছেলে। আমরা খেয়াল করিনি, ও আড়াল থেকে আমাদের সব কথা শুনেছিল। পথে ও আমাকে জোর করে টেনে নিয়ে যেতে চায়, ওর ঘোড়ায় উঠতে বলে। আমি রাজি হইনি, আমি ছুটতে শুরু করি। পাথুরে পাহাড় দিয়েই অন্ধকারের মধ্যে দৌড়তে থাকি আমি। হেমকুণ্ডের ধুনি অনেকটা উপরে জ্বলে, তাই পাহাড়ের নিচটা ঠিক ভালোভাবে দেখা যাচ্ছিল না। আমি দৌড়তে দৌড়তে কখন যে পাহাড়ের কিনারায় এসে পৌঁছেছি বুঝতেই পারিনি। পিছনেই হঠাৎ ঘোড়ার খুরের তীব্র শব্দ হওয়ায় আমি ছোটার গতি আরও বাড়িয়ে দিই, আর বাড়াতেই নিচের খরস্রোতা তুঙ্গভদ্রায় আমি পড়ে যাই। অচ্যুত চোখ ভরা জলে সব শুনছিল। তারপর সে বলল, আমি ফিরে গেলে আমি আহত অবস্থায় ছিলাম, এবং আমাকে ওই অবস্থায় পেয়েও বিজাপুরের সৈন্যরা আমাকে ওখানে ধরেই মেরে ফেলল, যেখানে তোমার আমার শেষ দেখা হয়েছিল। খানিকক্ষণ দুজনেই স্তব্ধ। নিস্তব্ধতা ভেঙে তিতাসি বলে উঠল, আচ্ছা, তুমি তোমার কাছে নিয়ে চলো আমায়। ছেলেটি স্মিত হেসে উত্তর দিল, "হুম, তোমার আমার মাঝে এখন বিস্তর ব্যবধান।" তিতাস বলল, তবু তবু কেন কেন পারি না? তুমি কেন পারো না? আমি কেন পারি না? ছেলেটি আর কিছু বলল না, শুধু বলল, শ্রী, আমায় ওই হাতটা দেবে? ভোর হয়ে আসছে। তিতাস কাঁদতে কাঁদতে হাতটা তুলে দিল। অচ্যুত আর্দ্র কণ্ঠে বলল, এই আমাদের শেষ দেখা। এত শত সহস্র বছরের ভুল বোঝাবুঝি আজ বোধহয় নিষ্পত্তি হলো। এই বলে তিতাস কি যেন একটা বলতে গেল, কিন্তু পারল না। অচ্যুত তখন হাওয়ায় মিলিয়ে গেছে। তিতাস এখন নিজেকে শ্রীমালা বলে পরিচয় দেয়। বলাই বাহুল্য, রিকের কাছে সে আর কখনো ফিরে যায়নি। তিতাস বোধহয় অতীতকেই আঁকড়ে ধরে বাঁচতে চায়। বর্তমানের থেকে অতীতই বোধহয় ওর কাছে বেশি আপনার। কে জানে, আজও খুঁজলে হয়তো সেই হাতবিহীন পাথরের মূর্তিটি তুঙ্গভদ্রায় পাওয়া যাবে কিনা। আরও রাত বাড়লে হয়তো শোনা যায় ঘোড়ার খুর, কত শত মানুষের হাহাকার। কিন্তু সকাল হলেই আবার সব নিশ্চুপ। রাত্রি কি তবে অতীতের আগমন, আর ভোর কি তবে চিরনতুন ক্ষণস্থায়ী উপাখ্যান? কি জানি, হবে হয়তো। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।